এই সিটটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট চিন্তিত ছিলেন এবং এখনও যথেষ্ট চিন্তিত আছেন। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে লোকাল তৃণমূলের নেতাদের উপর এত বিপুল পরিমাণে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তোমরা দেখবে ভিডিও ভেসে এসছে যে আলিফ আহমদের প্রচারেই কালীগঞ্জ মার্কেটে সেখানে লোকাল তৃণমূল নেতা তিনি ব্যবসায়ীদের রীতিমতো হুমকি সুরে বলছেন যে তৃণমূলকে ভোট না দিলে কিন্তু দেখে নেব। তাহলে তারা ভয়ে ছিলেন, কিন্তু এই কালীগঞ্জের প্রার্থী হয়েও বাম কংগ্রেস জোটের প্রার্থী বা বাকির বিরোধীরা তারা বুঝতে পারলো না যে কালীগঞ্জের মানুষ কী চাইছেন। শেষ অবধি হয়তো 2021-এর মতোই বাধ্য হয়ে কালীগঞ্জের মানুষকে শাসক দলকে বেছে নিতে হবে, কারণ তাদের কাছে কোনো অপশন নেই, কোনো অল্টারনেটিভ নেই। ঠিক আছে, তো এই ঘটনাগুলোর মধ্যে দাঁড়িয়ে বর্তমানে কালীগঞ্জ উপনির্বাচন, বাকিটা 19শে জুন আমরা বলতে পারবো। সিপিএম এর তরফ থেকে প্রথমে মোহাম্মদ সেলিম তো বললেন যেখানে সিপিএম প্রার্থী দেবে, পরবর্তীকালে জোটে তারা রাজি হলেন এবং একটা কানাঘুষো যেটা শোনা যাচ্ছিল যে সিপিএম প্রার্থী দিলে বোধহয় এখানে আরও বেশি ভালো হতো। তো কি মনে হয় যে সিপিএম, যেহেতু এটা সিপিএম এর একটা শক্ত ঘাঁটি ছিল সেই সময় 77 থেকে 11 সাল, দেখো সিপিএম প্রার্থী দিলে ভালো হতো না, সিপিএম নির্দিষ্ট কিছু মুখকে প্রার্থী দিলে ভালো হতো। যদি এস এম সাদি কালীগঞ্জ লড়তেন, যার হিস্ট্রি রয়েছে পলাশিপাড়া লড়ার, তিনি যদি কালীগঞ্জ লড়তেন, আমরা দেখতে পাচ্ছি এস এম সাদি যখন ক্যান্ডিডেট হলেন 2024 সালে, তখন বাম কংগ্রেসের জোট প্রায় 12 থেকে 15,000 ভোট বাড়লো। এস এম সাদি এক্ষেত্রে ক্যান্ডিডেট হলে সিটটাতে হয়তো আরও ভালো করে প্রচার করা যেত, তাতে এটা হতো যে ওখানে যে সমস্ত 1,40,000 থেকে 45,000 বা 50,000 মুসলিম ভোটার রয়েছেন, তারা ঐতিহাসিকভাবে কংগ্রেসের ভোটার, তাদের ভোটটা সিপিএমের দিকে আনা খুব চাপ হতো। কারণ তারা যারা পুরনো কংগ্রেসের ভোটার, বিশেষ করে মধ্যবয়স্ক যারা, তাদের ভোটটা আমরা বারবার দেখেছি 2016 থেকে সিপিএমের যে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন তাতে আসে না। কারণ তার জন্য একটা ইতিহাস রয়েছে সিপিএম আমলে কংগ্রেসের সঙ্গে তাদের যে কনফ্লিক্ট, সেই সময়ে সিপিএম আমলে কংগ্রেসের সমর্থকদের দাবি করা তাদের উপরে যে অত্যাচার, বিশেষ করে কালীগঞ্জ সিট তো মুর্শিদাবাদের খুব কাছে, তো মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে যে অত্যাচার, সেইগুলো যেন তারা এখনও ভুলতে পারেননি। তো তার কথা ভেবে হয়তো মোহাম্মদ সেলিম পিছিয়ে এসছেন, কিন্তু এই কাবিল উদ্দিন শেখের থেকে এস এম সাদি অনেক ভালো প্রার্থী হতেন। আমরা এখন অবধি দেখতে পাচ্ছি যে কালীগঞ্জ বা নদিয়া জেলার যে বাম সংগঠন, তারা কিন্তু এই ভোটে নামেইনি। তাদের কিন্তু একটা 20,000 থেকে 15,000 ভোট রয়েছে কালীগঞ্জে, এবং তাদের যে সংগঠন তারা যথেষ্ট শক্তিশালী। তাদের অন্ততপক্ষে তুলনামূলক কংগ্রেসের ভোটার রয়েছে, কিন্তু কংগ্রেসের কোনো সংগঠন নেই কালীগঞ্জে। উল্টো দিকে বামেদের ভোটটা কম, কিন্তু বামেদের একটা ভালো সংগঠন রয়েছে। তারা ভোটটা করতে চাইলে হয়তো এই ভোটটা যেটা সাদি বাড়িয়ে 37,000 করেছিলেন, ঠিকঠাক ন্যারেটিভে গেলে, তৃণমূলের ভিতরে অন্তদ্বন্দ্ব হয়ে কাজে লাগালে, প্রত্যেকটা ইস্যুকে ঠিকঠাকভাবে টাচ করলে হয়তো বাম কংগ্রেস জোটের প্রার্থী 50,000 থেকে 60,000 ভোট পেতে পারতেন, হয়তো তিনি দ্বিতীয় স্থানে উঠে আসতেন। মোহাম্মদ সেলিম প্রথমে বলেছিলেন যে তিনি লড়বেন, একটা জোট সঙ্গী হিসাবে তিনি কংগ্রেসের উপরে চাপ তৈরি করেছিলেন। পরে তিনি দেখলেন যে তিনি যদি সিটটি ছেড়ে দেন, তাহলে হয়তো 26-এ বাম কংগ্রেসের সঙ্গে জোট করতে একটা মসৃণ পথ তৈরি হবে, তাই তিনি হয়তো সিটটি ছাড়লেন। তবে আমি এখনও মনে করি যে এস এম সাদি ওয়াজ ফার বেটার ক্যান্ডিডেট দেন কাবিল উদ্দিন শেখ। এস এম সাদি ক্যান্ডিডেট হলে তৃণমূলের উপরেও চাপ হতো। বর্তমানে যারা দেখতে পাচ্ছি যে তৃণমূলের নেতারা বাম কংগ্রেসের প্রার্থী বা বিজেপির প্রার্থীকে নিয়ে চাপে নেই, তারা চাপে আছেন তাদের সেখানকার অন্তর্দ্বন্দ্ব এবং তাদের লোকাল নেতাদের মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে। এমনকি আগের দিনে তুমি যদি ভিডিওটি দেখো আলিফ আহমদের প্রচার, সেখানে রীতিমতো মারামারি হচ্ছে দুই লোকাল নেতার মধ্যে। তাহলে এইটা ছিল কালীগঞ্জের ইতিহাস, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমকে আমি এখনও অবধি কালীগঞ্জের প্রচারে দেখিনি, বা সিপিএমের যে রাজ্য মুখগুলো রয়েছে যা যথেষ্ট কী বলবো ফেমাস বা যথেষ্ট প্রভাবশালী, তাদের কাউকে আমরা কালীগঞ্জে এখনও প্রচারে দেখতে পাইনি। তাহলে মুখে রাজ্য থেকে জোট হলেও নদিয়ার মধ্যে বাম কংগ্রেসের যে ভাঙন সেটা কিন্তু স্পষ্ট রয়েছে। তার সঙ্গে সেখানকার আরএসপির একটা প্রভাব ছিল সেখানে কালীগঞ্জ দীর্ঘদিন ধরে। আরএসপির পক্ষ থেকে কিন্তু এখনও মাঠে নামা হয়নি। আরএসপির সেখানে 5 থেকে 10,000 ভোট এখনও রয়েছে। তাহলে এই বিষয়গুলোকে মাথায় রাখতে তো অ্যাকচুয়ালি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রচণ্ড শক্তিশালী একজন নেত্রী, 215 বেশি সিট নিয়ে বিজেপির মতো দলকে হারিয়ে তিনি ক্ষমতায়। তাহলে তার বিরুদ্ধে এত দুর্বল প্রার্থী দিয়ে তো সিপিএম নয়, তিনি কংগ্রেসকে শূন্য করে দিলেন, সিপিএমকে শূন্য করে দেন যারা ক্ষমতায় ছিল। বিজেপি 2021-এ তারা হেলিকপ্টারে করে নেতা নিয়ে এসেছিল দিল্লি থেকে, তারপরেও তিনি এইভাবে বিপুলভাবে ক্ষমতায় ফিরলেন। তাহলে তার মতো একজন শক্তিশালী নেত্রীকে হারাতে এত দুর্বল প্রার্থী প্রথম কথা, দ্বিতীয় কথা এত দুর্বল ন্যারেটিভ, এত দুর্বল প্রচার, তৃতীয় কথা যেন মনে হচ্ছে যে দিকবিদিক জ্ঞানশূন্য, কিছু জানেই না কী করতে হবে কালীগঞ্জ জিততে গেলে বা কালীগঞ্জে ভোট বাড়াতে গেলে। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলা যায় না, কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল, এমনকি এখনও একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আজ সম্ভবত 5 তারিখ, এখনও 14 দিন বাকি, 2 সপ্তাহ বাকি, এখনও একটা সুযোগ রয়েছে কালীগঞ্জে তৃণমূলের প্রার্থীকে চাপে ফেলার। কিন্তু তার জন্য উপযুক্ত টিমের প্রয়োজন, ঠিকঠাকভাবে রাজনীতিবিদদের কানেক্ট করা প্রয়োজন, এমনকি বাম কংগ্রেস জোটের মধ্যে ওখানে যে কনফ্লিক্ট রয়েছে জেলা লেভেলে, সেই কনফ্লিক্টটাকে প্রথমে মেটানো প্রয়োজন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ভোট কর্পোরেটের মতো হয়ে গেছে, সেখানে ভোট করাতে হয়, ভোট করাতে গেলে লোকাল নেতাদের প্রয়োজনীয়তা অনেক বেশি পড়ে। এখন অবধি সেটা দেখতে পাচ্ছি না, দেখা যাক ভবিষ্যৎ কী বলে। কালীগঞ্জ তো মুর্শিদাবাদ সংলগ্ন একটা এলাকা, তো যেটা তুমি বললে তাতে পরিষ্কার যে এখানে মুর্শিদাবাদের খুব একটা প্রভাব পড়বে বলে তো বোঝা যাচ্ছে। দেখো মুর্শিদাবাদের প্রভাব একটা পড়তে পারে, কিন্তু যেহেতু উপনির্বাচন, সেখানকার যদি এটা নির্বাচন হতো তাহলে আমি বলতাম যে বিজেপির ভোটটা হয়তো 60 থেকে বেড়ে 70 হতে পারে। কিন্তু উপনির্বাচনে মানুষ কী দেখে, উপনির্বাচনে মানুষের মধ্যে ভয় থাকে, যদি আমরা শাসক দলকে ভোট না দিই তাহলে যেটা হবে, শাসক দল তো ক্ষমতায় থাকবে উপনির্বাচনের পরে। আর এমন তো কেউ বিশ্বাস করছে না ওখানে যে
তৃণমূল হারতে পারে, সেটা বিজেপির প্রার্থীও বিশ্বাস করে না, বিজেপির ভোটাররাও বিশ্বাস করে না, বর্তমানে কংগ্রেসের ভোটার বা কংগ্রেসের ভোটার বিশ্বাস করে না। তো তাদের মধ্যে এই ভয়টা থাকে যে আমরা যদি এখানে শাসক দলকে ভোট না দিই তাহলে ভোটের পরে হয়তো আমাদেরকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হতে পারে। এটাই যদি সাগরদিঘির মধ্যে একটা শক্তিশালী ন্যারেটিভ তৈরি করা যেত যে এখানে তৃণমূলকে হারানো যায় এবং যেটা সম্ভব ছিল, তাহলে হয়তো মানুষ সেই ভরসাটা করতেন। তার জন্য দরকার ছিল এসএম সাদির মতো একজন শক্তিশালী ক্যান্ডিডেট, তার জন্য দরকার ছিল শক্তিশালী ন্যারেটিভ, তার জন্য দরকার ছিল শক্তিশালী প্রচার, তার জন্য প্রত্যেকটা ডটকে কানেক্ট করা প্রয়োজন ছিল। তাহলে মানুষ দেখতে পাচ্ছেন যে দুর্বল প্রার্থী, তাহলে তার কাঁধে ভরসা দিয়ে আমরা কেন নিজের জীবনটাকে বিপদে ফেলবো, এটা হচ্ছে সমস্যা। এই জন্য মুর্শিদাবাদ ঘটনাটা প্রভাব অমুসলিম ভোটারদের মধ্যে থাকলেও ভোটটা বিজেপির কমার সম্ভাবনা প্রবল। যেটা বিজেপির ক্রমাগত গড়ে প্রায় 60 থেকে 63,000 ভোট পেয়ে আসছে ওখানে, সেটা কমে হয়তো 45 থেকে 50,000 হওয়ার সম্ভাবনা প্রবল। আমি সেটাই বললাম, সেটাই দেখার। আমার এখন অবধি ধারণা যে 15,000 বা 20,000 যে ভোট বিজেপির কমবে অমুসলিম ভোট বা হিন্দু ভোট, সেই ভোটটা তৃণমূলেই শিফট হবে। যদি বাম রাজ্য নদিয়া জেলার বাম নেতারা নামতেন হয়তো, তাহলে একটা অংশের ভোট হয়তো বাম কংগ্রেস জোটের দিকে শিফট হতো, কিন্তু তারা এখন নামেননি। আমি ওটাই বললাম, শেষ অবধি দেখি কোন দিকে যায়। মানে কার্যত এটা বোঝা যাচ্ছে কি যে তৃণমূলের রাস্তাটা এখানে অনেকটা ক্লিয়ার। অবশ্যই তৃণমূল, আমি তো আবার বললাম যে আগামীকাল যদি নির্বাচন হয়, তৃণমূল প্রায় 1,10,000 থেকে 1,20,000 ভোট সেখানে পাবে, বিজেপি 45 থেকে 50 এবং বাম প্রার্থী 20 থেকে 30। তাহলে তৃণমূল মূলত সেখানে তৃণমূলকে ওয়াকাবত দেওয়ার মতোই ব্যাপার, এবং আলিফা আহমেদ খুব সহজভাবে সিটটা জিতছেন। তো এই পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, এবং তুমি এক্ষেত্রে ঠিক বলছো যে তৃণমূলের সামনে বাকি বিরোধীরা যেন দাঁড়াতেই পারলো না, এরকম জায়গায় দাঁড়িয়ে, যদিও সুযোগ ছিল, এটাও মাথায় রাখতে হবে।